আমরা অনেক সময় নিজের অধিকার নিয়ে কথা বলি, কিন্তু নিজের দায়িত্বের কথা ভুলে যাই। অথচ সুখী সংসার তখনই গড়ে ওঠে যখন প্রত্যেকে শুধু আমি কি পেলাম না ভেবে আমি কি দিতে পারলাম এই প্রশ্নটা নিজেকে করে। আর একটি বিষয় আমাদের সব সময় মনে রাখা উচিত, পৃথিবীতে কোনো মানুষই নিখুঁত নয়। তাই নিখুঁত জীবনসঙ্গী বা নিখুঁত পরিবার খুঁজতে গিয়ে সম্পর্কের সৌন্দর্য হারিয়ে ফেলা আমাদের একদমই উচিত নয়। একে অপরের ভুলকে শুধরে নেওয়া, ভালো দিকগুলোকে মূল্য দেওয়া এবং কঠিন সময়েও একে অপরের হাত না ছাড়া, এটা একটি সুন্দর দাম্পত্য জীবনের শক্তি। আর যদি আপনার পাশে আপনার পরিবার থাকে তাহলে আলহামদুলিল্লাহ বলুন, কারণ জীবনের সবচেয়ে বড় সম্পদ অনেক সময় ব্যাংকের টাকায় থাকে না, বরং ঘরে ফিরে যে মানুষগুলো আপনার জন্য অপেক্ষা করে তাদের মধ্যেই লুকিয়ে থাকে। একটি সুখী সংসার একদিনে তৈরি হয় না, প্রতিদিনের ভালোবাসা, সম্মান, ধৈর্য আর আন্তরিকতায় ধীরে ধীরে গড়ে ওঠে। আল্লাহ তাআলা আমাদের সবার পরিবারে ভালোবাসা, শান্তি ও বরকত দান করুন, আমিন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রায় অনেক দিন পর ব্লগ ভিডিও এডিট করতে বসেছি। বেশ কয়েকদিন অসুস্থতার কারণে নিয়মিত ভিডিও আপলোড করতে পারছিলাম না এবং এডিট যে করব সেই ধৈর্যও ছিল না। খুবই খারাপ অবস্থার মধ্য দিয়ে কয়েকটা দিন পার করলাম, তবে আলহামদুলিল্লাহ এখন একটু সুস্থ হয়েছি আর নিজের কাজে জয়েন করে ফেলেছি। তবে আপনারা আমার ভয়েস টোন শুনলে বুঝতে পারবেন এখনো যে ঠান্ডার ভাবটা কেটে যায়নি। আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কোনো ধরনের ভুল ত্রুটি হলে। কয়েকদিন ধরে জ্বর, ঠান্ডা, কাশি, সর্দি একটানা লেগে আছে। তো মা আবার এসেছে আমাকে দেখার জন্য। এখন আলহামদুলিল্লাহ একটু ভালো আছি। তো এই সময় আবার টবের গাছের দিকে নজর পড়েছে। বেশ কয়েকদিন ওরকম যত্ন করা হয়নি, পানি শূন্যতায় গাছগুলো ভুগছিল, সেখানে পানি দেওয়া হলো এবং আমার মা আবার গাছগুলোর বেশ যত্ন করে দিল। কিছুদিন পর পর টবের গাছের মাটিগুলো একটু বেশি শক্ত হয়ে যায়, তো সেই ক্ষেত্রে সেই মাটিগুলোকে আবার একটু ঝরঝরে করে আবার উপর নিচ করে দিলে, অর্থাৎ যে জৈব সারগুলো থাকে সেগুলো মিক্স করে দিলে আবার গাছগুলো নতুন করে সতেজ হয়ে ওঠে। তো সেই পরিচর্যাগুলোই চলছিল। আবার আমার কাছে কিছু শীতকালীন শাকসবজির দানা কেনা ছিল, যেমন লাল শাক, পুঁই শাক এবং পালং শাক। তো সেগুলো আবার আমি এনে দিয়েছি আমার মাকে, বললাম এগুলো একটু টবে রোপণ করে দাও। তো মা আবার সেগুলো খুব যত্ন সহকারে রোপণ করে দিচ্ছিলেন আর আমি এই ফাঁকে বসে বসে একটু ভিডিও করে নিয়েছিলাম। এই তো সকালবেলা টবের যত্ন শেষ করে আমরা চলে এসেছি। এবার একটু চা বানিয়ে নিচ্ছি, সবাই খাবো। যেহেতু প্রচন্ড লেভেলের ঠান্ডা জ্বরের মধ্যে দিয়ে যাচ্ছি, তো এই সময়ে রং চা বেশ উপযোগী, অর্থাৎ সময় উপযোগী বলা চলে। সকালের নাস্তা আমরা একটু আগেই করে নিয়েছি, তারপরই মূলত বেলকনির গাছের পরিচর্যা শুরু করেছিলাম। সেখান থেকে আবার চা খাওয়ার জন্য সবাই টেবিলে বসে পড়েছি। এবার চা হয়ে গিয়েছে, সবাই মিলে গল্প করব এবং চা খাবো। ওদিকে আয়মন আবার ঘুমাচ্ছে। এই ফাঁকে আমরা এই কাজগুলো করে নিচ্ছি। তারপর আবার আয়মান ঘুম থেকে উঠলে তার সাথে ঘুম থেকে ওঠার পর বেশ কিছু অ্যাক্টিভিটিস চলে। তারপর আবার দুপুরে রান্নার জন্য চলে যাব। আইমানকে নাস্তা পানি খাওয়ানোর পর দুপুরে রান্নার জন্য যা যা রান্না হবে সেগুলো আগে থেকে ফ্রিজ থেকে বের করে নিয়ে পানিতে ভিজিয়ে রেখেছি, ওগুলোর প্রসেসিং চলছে। আর এই ফাঁকে আমরা আমাদের কাজগুলো করে নিচ্ছি যাতে টাইমের মধ্যে রান্নাগুলো হয়ে যায়, সেই কারণেই আগে থেকে সবকিছু ভিজিয়ে রেখেছি। মোটামুটি নাস্তা করার পরই কি কি রান্না করব সেগুলো চিন্তা ভাবনা করে সব গুছিয়ে ফেলেছি। এখন আবার আমরা টেবিলে বসে সবাই মিলে চা খাচ্ছি, আয়মানের বাবা, আমি, তারপর মা।
এর মধ্যে আবার আয়মান ঘুম থেকে উঠে গিয়েছে। তো এখানে আবার আয়মান তার নানুর সাথে খেলা করছে। আয়মানের বাবা গতকাল কিছু খেলনা নিয়ে এসেছিল আয়মানের জন্য। এমনিতে তো আয়মানের খেলনা আছেই, তারপরেও কোথাও বাইরে বের হলে আয়মানের জন্য 1-2টা করে খেলনা নিয়ে আসে, এতে সে বেশ খুশি হয়। এদিকে আমার আম্মু আয়মানের সাথে খেলা করছে আর আমি পাশে দাঁড়িয়ে ভিডিও করছি। আয়মান কিন্তু বেশ মজা পাচ্ছে এবং এনজয় করছে। নানি নাতনির খেলাধুলার পর্ব শেষ হওয়ার পর আয়মানকে খাবার খাইয়ে দিয়েছি। তারপর সে খাওয়া দাওয়া করে আবার নিজে নিজে খেলাধুলা করছে। এই ফাঁকে আমি আবার দুপুরে রান্না শুরু করে দিয়েছি। আজকে রান্না করব লাউ দিয়ে মুরগির মাংস, সেই সাথে পুঁই শাক ভাজি, ভাত, তারপর সেই সাথে আলু দিয়ে লাউয়ের ছিলকা ভাজি করেছি ডিম দিয়ে। এই ভাজিটা বেশ মজার হয়। আপনারা যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কাছে এই ভাজিটা অনেক আগে থেকেই পছন্দ। আমি এখনো এই ভাজিটা লাউ যখনই বাসায় আনা হয় তখনই করে থাকি এই ভাজিটা, এবং খুব ভালো লাগে। ওদিকে ভাত রান্না হয়ে গিয়েছে এবং দমে বসিয়ে রেখেছে। আমি সাধারণত ভাতের মাড়গাল আর ঝামেলা ছাড়া যেভাবে ভাত রান্না করা যায় সেইভাবেই রান্না করে থাকি। কারণ আবার একবার ভাতের মাড় হাতে পড়ে হাত পুড়ে গিয়েছিল, এর জন্য বেশ অনেক দিন পর্যন্ত আমাকে কষ্ট করতে হয়েছে। তো ওই যে একটা ভয়, সেই ভয় থেকে এখন আর আমার ভাতের মাড় গালতে সাহস হয় না। মনের মধ্যে একটা অন্যরকম দুর্বলতা চলে এসেছে। তো সেই জায়গা থেকে আমি কমফোর্টেবল ফিল করি এইভাবে ভাত রান্না করলে। তো ওই ধারাবাহিকতা বজায় রেখে এখনো পর্যন্ত এভাবেই রান্না করে থাকি। একদিকে ভাত রান্না হয়ে গিয়েছে, পুঁই শাক ভাজি এবং লাউয়ের ছিলকা ভাজিটাও হয়ে গিয়েছে। এখন শুধু লাউ দিয়ে মুরগির মাংসই রান্না বাকি। এর জন্য প্রথমে মুরগির মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর লাউগুলো ছেড়ে দিব। লাউগুলোকে বড় বড় করে পিস করে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। যে পর্যায়ে মুরগির মাংসগুলো সুন্দরভাবে কষানো হয়ে যাবে, উপর দিয়ে তেল চিটচিটে একটা ভাব চলে আসবে, ঠিক সেই পর্যায়ে লাউগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এইভাবে আপনারা কারা কারা রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন। লাউ দিয়ে মুরগির মাংস রান্নার এই তরকারিটি আমার কাছে অনেক বেশি পছন্দের। আমার আজকের এই ভিডিওটি দেখে আপনাদের কাছে কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটি দেখে যদি কোথাও একটু ভালো লেগে যায় প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনার ছোট্ট একটি লাইক আমার ভিডিওটি আরো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন চাইলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। যদি অলরেডি আপনি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। বেশ কিছুদিন যাবৎ অসুস্থ থাকার পর একটা জিনিস খুব ভালোভাবে ফিল করেছি। আমাদের জীবন নিয়ে আসলে কত অভিযোগ, তাই না? এটা পাইনি, ওটা পাইনি, আমাকে ও এটা দিল না, বা ওর এটা আছে আমার এটা নাই। এই ধরনের কত অভিযোগ নিয়ে আমাদের কত মূল্যবান সময়গুলো পার হয়ে যাচ্ছে। অথচ আমাদের জীবন যে কত বেশি ক্ষণস্থায়ী সেটি আমরা যখন অসুস্থ হই ঠিক সেই মুহূর্তেই অনুভব করি জীবন আসলে কিছুই না। টুডে অর টুমরো একদিন আমাদের এই দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে। তখনও কিন্তু এই দুনিয়ার কোনো কিছুই থেমে থাকবে না, সব কিছু আগের গতিতেই চলতে থাকবে।
শুধু আমরাই থাকবো না। তাই আমাদের এই ছোট্ট জীবনে এত অভিযোগ না করে সমস্ত রকমের অভিযোগকে কমিয়ে আমাদের উচিত ভালো ভালো কাজ করা এবং মানুষের সাথে ভালো ব্যবহার করা, যাতে আমরা একদিন দুনিয়াতে না থাকলেও আমাদের পরিচিত জনেরা যারা আমাদেরকে চিনবে জানবে, তারা যেন অন্তত আমাদের মৃত্যুর পর আমাদের কথা মনে করে অন্তত এই কথাটুকু বলতে পারে যে ওই মানুষটা ভালো ছিল, তার ব্যবহার আচরণে আমরা সবসময় মুগ্ধ ছিলাম। এতটুকুই কিন্তু আমাদের মৃত্যুর পরেও শেষ বেলায় এর জন্য আত্মতৃপ্তি হবে। রান্নাবান্না কমপ্লিট করে গোসল করেছি, নামাজ পড়েছি, তারপর আবার আমরা খাবারের জন্য সবকিছু টেবিলে সার্ভ করে নিয়েছি। এবার সবাইকে খাবারের জন্য ডেকেছি, ওরা আসলে খাবার বেড়ে দিব, এরপর আমরাও খেয়ে নিব। এরই ফাঁকে আয়মানকে দুপুরে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আবার ইদানিং আবার আয়মান ভালোভাবে ঘুমাতে চায় না, রাতে বেশ রাত জেগে থাকে, যার কারণে আমারও ঘুমের টাইমটা একেবারে উলট পালট হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠতে গেলে বেশ কষ্ট হয়, তারপরেও চেষ্টা করে যাচ্ছি সবকিছু রিকভার করার। ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। এই তো এবার আমরা দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি এবং আপনাদের থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আজ এখানেই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।